আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফারিস রহমান। বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। তো আমার মোবাইল নাম্বার হচ্ছে 01707511420। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের একটা টপিক, নিউটনের মহাকর্ষীয় সূত্র। তো আমাদের মধ্যে জানা আছে যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই একাধিককে আকর্ষণ করে, এবং যে কোনো দুটো র্যান্ডম বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাকে আমরা বলি মহাকর্ষণ। আর দুটো র্যান্ডম বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয় তাহলে পৃথিবী এবং অপর আরেকটা বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাকে আমরা বলি হচ্ছে অভিকর্ষণ। তো আমরা যদি একটা বস্তু চিন্তা করি, ধরে নিচ্ছি এটা হচ্ছে এমন ভরের একটা বস্তু, এবং এই এমন ভরের বস্তু থেকে একটা সার্টেন দূরত্বে আরেকটা বস্তু আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে এম, এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে ডি। তো নিউটনের মহাকর্ষীয় যে সূত্র আছে সেটার বিবেচনা হচ্ছে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদের ভরের গুণফলের সমানুপাতিক, এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যাসানুপাতিক। তো এখানে আমরা দেখে নিচ্ছি ধরে নিচ্ছি যে দুটো বস্তু M1 এবং M2, তাহলে কী করবে, এই প্রত্যেকটা বস্তু কিন্তু একে অপরকে আকর্ষণ করে। অর্থাৎ এই যে M2 বলের বস্তুটা আছে সেটা M1 বলের বস্তুটা নিজের দিকে একটা বলে টানবে, তো সেটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে M1, এবং একইভাবে M1 বলের বস্তুটাও M2 বলের বস্তুটাকে নিজের দিকে টানবে, তো এটা ধরে নিচ্ছি হচ্ছে M2। তো নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুযায়ী মহাবিশ্বের প্রত্যেকটা বল প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে এবং তারা একে অপরকে সমান বলে টানে। অর্থাৎ এমন বলের বস্তুটা M2 বলের বস্তুটাকে যে বলে টানবে, M2 বলের বস্তুটা এমন বলের বস্তুটা ঠিক সেম বলেই টানবে। অর্থাৎ এখানে F1 এবং F2 এটা সমান হবে, তো আমরা বলতে পারি এটাও F এবং এটা হচ্ছে F। যেমন একটা সরাসরি দেখেন এখানে, তো ধরে নিচ্ছি এটা হচ্ছে পৃথিবী, এবং পৃথিবীতে ধরে নিচ্ছি এখানে একটা আপেল গাছ আছে, এবং এই আপেল গাছে এখানে একটা আপেল ধরে আছে। তো এখন এই আপেলটা এবং পৃথিবীটা এটার মধ্যে মহাকর্ষীয় বল কাজ করবে, অর্থাৎ এই আপেলটা পৃথিবীকে একটা বলে টানবে, সেটা আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল F। অর্থাৎ এই Fটা হচ্ছে আপেল পৃথিবীটাকে কত বলে টানে সেটা, এবং পৃথিবী কী করবে, আপেলটাকে একটা বলে টানবে, পৃথিবী আপেলটাকে যে বলে টানবে সেটা আমরা ধরে নিচ্ছি স্মল f। এখানে ক্যাপিটাল Fটা হচ্ছে আপেলটা পৃথিবী কত বলে টানে সেটা, এবং এই স্মল fটা হচ্ছে পৃথিবী আপেলটাকে কত বলে টানে সেটা। তো এই দুটা হচ্ছে মহাকর্ষীয় বল, এবং এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে কোনটা সঠিক, f গ্রেটার দেন f, f লেস দেন f, নাকি f সমান f। এখানে কোনটা সঠিক হবে, সঠিক উত্তর হচ্ছে f সমান f। অর্থাৎ বস্তুটা কিন্তু একে অপরকে সেম ফোর্সেই টানবে। তো যখন এখান থেকে আপেল যখন পড়ে যায় তখন প্রশ্ন হচ্ছে আপেলটা কেন ভূপৃষ্ঠে পড়ে। তো আমরা হয়তো জানি যে নিউটনের যে দ্বিতীয় সূত্রের অনুসিদ্ধান্ত F = m। তো এক্ষেত্রে দুটা বস্তু, একটা হচ্ছে পৃথিবী একটা হচ্ছে আপেল, দুটো কিন্তু সেম ফোর্সে একে অপরকে টানতেছে। অর্থাৎ এক্ষেত্রে বলটা হচ্ছে বোধ ক্ষেত্রেই হচ্ছে সমান। তো আমরা যদি আপেলের ভরের কথা চিন্তা করি, আপেলের ভর কিন্তু কম, আপেলের ভর যেহেতু কম এর জন্য আপেলের ত্বরণটা বেশি হয়। আপেলের ভর কম হয়, আপেলের ত্বরণটা বেশি হয়, এর জন্য আপেলটা পৃথিবীতে ভূপৃষ্ঠে পতিত হয়। আর পৃথিবীর কথা যদি চিন্তা করি সেম ভাবে হচ্ছে m এ ভরটা কিন্তু সেম, কিন্তু এক্ষেত্রে পৃথিবীর ভরটা কিন্তু অনেক বেশি হয়। তো ভরটা অনেক বেশি হয়, যার ফলে ত্বরণটা অনেক কম হয়, বা ত্বরণ হয় না বললেই চলে, বা হলেও এত কম হয় যার কারণে পৃথিবী মুখ করলে সেটা আমরা বুঝতে পারবো না। অর্থাৎ ত্বরণের পরিমাণটা খুবই কম থাকে, এর জন্য মূলত আপেলটা ভূপৃষ্ঠে পতিত হয়, পৃথিবী আপেলের দিকে যায় না। তো আমাদের যে মূল যে সূত্র ছিল নিউটনের মহাকর্ষীয় সূত্র সেখানে চলে যায়। তো নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুযায়ী এই যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা হচ্ছে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ F সমানুপাতিক M1 M2 হবে, এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটার বর্গের ব্যাসানুপাতিক। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি F ব্যাসানুপাতিক হচ্ছে 1/d²। তো এখান থেকে অপর আমরা লিখতে পারি F সমানুপাতিক M1 M2 ভাগ হচ্ছে d²। তো আমরা যদি সমানুপাতিকটা সরাতে চাই সেটা একটা কনস্ট্যান্ট আসবে, সেটাই কিন্তু হচ্ছে যেটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। তো M1 M2 ভাগ হচ্ছে d²। তো এটাই হচ্ছে আমাদের নিউটনের মহাকর্ষীয় সূত্রের ফর্মুলা। তো এখানে যেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক এখানে আমরা লিখে দিই মহাকর্ষীয় ধ্রুবক, এবং এটার একটা মান আছে, মানটা হচ্ছে 6.67 3 × 10⁻⁻11, এবং এটার এককটা হচ্ছে নিউটন/মিটার/কেজি/।
এখান থেকে আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে এই যে ভর একটু আরেকটা লিখি জি m1 m2 m3 d2 আমরা যদি এই বস্তুদ্বয় ভরকে যদি আমরা এক একক চিন্তা করি অথবা 1 কেজি করে চিন্তা করি, এটাও 1 কেজি এটাও 1 কেজি, এবং মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে যদি 1 মিটার চিন্তা করি অর্থাৎ একক পরিমাণ, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি F সমান G হয়। তো এখান থেকে আমরা মহাকর্ষ সূত্রের সংজ্ঞাটা দিতে পারি যে একক ভরের দুটো বস্তু একক দূরত্ব থেকে যে বলে আকর্ষণ করে সেটাই হচ্ছে মহাকর্ষ ধ্রুবক। একক ভরের দুটো বস্তু একক দূরত্ব থেকে যে বলে আকর্ষণ করে সেটাই হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, এবং সেটার মান হচ্ছে 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার সেকেন্ড হচ্ছে একক। তো এখান থেকে আমরা যদি চাই যে মহাকর্ষ ধ্রুবকের একক বের করবো, মাত্রা বের করবো, সেটাকে বের করা প্রশ্ন। যেমন এখান থেকে আমরা যদি যে মাত্রা বের করি, জি সমান কি হবে, এটাই পাশে শুধু হয়ে যাবে অর্থাৎ md² ভাগ হবে m1 m2। তো এটা এখানে আমরা লিখতে পারবো। তো এখানে আমরা যদি এই ডান পাশের রাশিগুলোতে এককগুলো ইনপুট করি, এককগুলো লিখি, তাহলে আমরা মহাকর্ষ ধ্রুবকের এককটা পেয়ে যাবো। আর যদি মাত্রাগুলো ইনপুট করি সেক্ষেত্রে আমরা মাত্রাটাও। তো আমরা যদি এখানে এককগুলো ইনপুট করি তাহলে বলের একক হচ্ছে নিউটন, দূরত্বের একক হচ্ছে মিটার, এসআই একক মিটার স্কয়ার হবে, আর নিচে দুটো হচ্ছে বস্তুদ্বয়ের ভর, তাহলে কেজি ইনটু কেজি অর্থাৎ এখানে হয়ে যাবে কেজি স্কয়ার। তো ওভারঅল আমরা লিখতে পারি নিউটন মিটার স্কয়ার পার কেজি ইনভার্স। তো এটাই হচ্ছে আমাদের মহাকর্ষ ধ্রুবকের একক। এইভাবে আমরা যদি এখান থেকে মাত্রা বের করতে চাই মহাকর্ষ ধ্রুবকের, যেহেতু আমাদের এমসিকিউ অনেক বেশি আসে, তো সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে মাত্রাগুলো যেমন এখানে একটা হচ্ছে বলের মান আমাদের মুখস্থ আছে, এটা কি হয় ml 3/2 হয়। তারপর এখানে mটা দূরত্ব, সরি এখানে বিটা হচ্ছে দূরত্ব, দূরত্বটা কি হবে সেটা হবে হচ্ছে l, আর ভরের একক কি হবে সেটা হবে l। তো এখানে জাস্ট আমরা এককগুলো ইনপুট করি। তো এখানে এককগুলো ইনপুট দিই তাহলে কি আসে, এখানে উপরে হবে ml 3/2, আর এখানে বিটা হচ্ছে দূরত্ব, দূরত্বের একক হচ্ছে l, সরি মাত্রা হচ্ছে l, তো এখানে হবে l স্কয়ার, আর নিচে হচ্ছে ভর দৈর্ঘ্য ভর, ভরের মাত্রা হচ্ছে l, তাহলে হবে l × l। তো এখান থেকে আমরা হিসাব করে পেয়ে যাবো কাটাকাটি করে যাচ্ছে, তাহলে এখানে একটা এখানে দুটো অর্থাৎ l কিউব 3/2, আর এখানে হচ্ছে m ইনভার্স 1। তো এটাই হচ্ছে আমাদের মহাকর্ষ ধ্রুবকের মাত্রা। তো এটা তোমাদের এমসিকিউ অনেক বেশি আসে। সেটা আমি আরেকটা জিনিস বলি, সেখানে বলে রাখছি এখানে আমরা যে বস্তুদ্বয় চিন্তা করছি এমন একটা বস্তু m2 ভরের বস্তু। তো এই m1 এবং m2 ভরের যে বস্তুদ্বয় আছে এগুলো কিন্তু বিন্দু কোণ হতে হবে বা বিন্দু ভরের ন্যায় হতে হবে। তো আমরা যদি র্যান্ডমলি বস্তু চিন্তা করি সব বস্তুকে কিন্তু আমরা নিউটনের মহাকর্ষ যে সূত্র আছে সেই সূত্র কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না। শুধুমাত্র বিন্দু ভরের ক্ষেত্রে আমরা জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তো এখন আমি যে টপিকের নাম বলতে যাচ্ছি সেটা হচ্ছে ক্যাপলারের সূত্র। তো ক্যাপলারের মধ্যে তিনটা সূত্র আছে। প্রথম সূত্র হচ্ছে বক্রের সূত্র, দ্বিতীয় সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, এবং তৃতীয় সূত্র হচ্ছে আবর্তনকালের সূত্র। তো এখন যেহেতু সময় স্বল্পতা, তো আমি এই তিনটাই এক্সপ্লেন করবো না, আমি যা দেখাবো নিউটনের যে মহাকর্ষ সূত্র আমি এখানে দেখলাম সেটা থেকে কীভাবে ক্যাপলারের তৃতীয় সূত্র আবর্তনকালের সূত্র সেটা প্রমাণ করা যায় সেটাই আমি জাস্ট এখন একটু আলোচনা করবো। তো নিউটনের মহাকর্ষ সূত্র থেকে নিউটনের মহাকর্ষীয় সূত্র থেকে ক্যাপলারের সূত্রের গাণিতিক রাশিমালা প্রতিপাদন। আমি একটু সংক্ষেপে সূত্রটা একটু বলি ক্যাপলারের। তো ক্যাপলারের প্রথম সূত্র হচ্ছে প্রতিটা গ্রহই সূর্যকে একটা ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরে, অর্থাৎ গ্রহগুলো যে ঘুরে সূর্যকে কেন্দ্র করে সেটা উপবৃত্তাকার পথ। তো এরকম হয়, তোমরা যারা কলেজ করছো তারা হয়তো জানো। তো বৃত্তের যেমন একটা কেন্দ্র থাকে, উপবৃত্তের ক্ষেত্রে দুইটা কেন্দ্র থাকে, এবং সেটাকে আমরা বলি সাবসেন্টার বা উপকেন্দ্র। এবং এই উপকেন্দ্রের যে কোনো একটা ফোকাসে, অর্থাৎ যে কোনো একটা উপকেন্দ্রের যে কোনো একটা উপকেন্দ্রে সূর্য থাকে। তো ধরে নিতে এখানে সূর্য আছে, এবং গ্রহগুলা যেমন আমরা চিন্তা করতে পারি গ্রহগুলা হচ্ছে উপবৃত্তাকার পথে ঘুরে সূর্যকে যে কোনো একটা ফোকাসে রেখে যায়। তো এটাই হচ্ছে ক্যাপলারের প্রথম সূত্র, প্রতিটা গ্রহ সূর্যকে একটু ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরে। আর দ্বিতীয় সূত্র একটু সংক্ষেপে বলি যে গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা দ্বারা সমান সময়ে সমান ক্ষেত্রে
কাভার করে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে পৃথিবীটা এখানে আছে, যে কোনো একটা গ্রহ এখানে আছে, তো গ্রহ কী করবে, যেভাবে আবর্তন করবে। তো ধরলাম এখান থেকে এখানে আসতে সময় লাগে হচ্ছে 30 সেকেন্ড। তো এই গ্রহ এবং সূর্যের যে সংযোগ সরলরেখা, সংযোগ সরলরেখা দ্বারা যে এরিয়াটা কাভার করে সেটা প্রতি ক্ষেত্রে সমান হয়। যেমন 3 সেকেন্ড যদি এখান থেকে এখানে আসে, ধরে নিচ্ছি ঘুরে ঘুরে এখানে আসছে, এবং এখান থেকে এখানে আসলেও ধরে নিলাম হচ্ছে 3 সেকেন্ড সময় লাগছে। তো সেক্ষেত্রে এই গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা, গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা যে এরিয়াটা কাভার করে সেটা সমান হয়। তো ধরে নিচ্ছি এখানে যে প্রথমে 30 সেকেন্ড সময় যে এরিয়াটা কাভার করছে সেটা হচ্ছে A1, এবং পরের 30 সেকেন্ডের সময়ে যে এরিয়াটা কাভার করছে সেটা হচ্ছে A2। এখানে কি হয়, A1 সমান A2 হয়। তো এটাই ছিল আমাদের ক্যামেরার দ্বিতীয় সূত্র। আর তৃতীয় সূত্র হচ্ছে যে এই যে গ্রহগুলো ঘুরে সূর্যকে একটা ফোকাসে রেখে এখান থেকে ঘুরে 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 আবার এখানে আসতে যে সময় লাগে সেটাকে আমরা বলি পর্যায়কাল। অর্থাৎ একটা সার্টেন পয়েন্ট থেকে ঘুরে আবার সেই সার্টেন পয়েন্টে আসতে যে সময় লাগে সেটাকে আমরা বলি পর্যায়কাল। টি দ্বারা প্রকাশ করি। এই যে টি সময়, এটা হচ্ছে আবর্তনকালের যে বর্গ, সেটা হচ্ছে গ্রহ থেকে সূর্যের যে দূরত্ব সেটা হচ্ছে ঘনফলের সমানুপাতিক। তো সূর্য থেকে গ্রহের দূরত্ব কিন্তু সবসময় সমান হয় না। যেমন এই ক্ষেত্রে হচ্ছে দূরত্বটা কম, যখন এখানে আসবে গ্রহটা তখন দূরত্বটা আমরা বেশি। তো আমরা একটা গড় দূরত্ব ধরে নিই, সূর্য থেকে পৃথিবী অথবা সূর্য থেকে গ্রহের একটা গড় দূরত্ব ধরে নিই। তো সেটা হচ্ছে এই, তো এই যে গড় দূরত্ব, সেই গড় দূরত্ব ঘনফলের সমানুপাতিক হয়। অর্থাৎ আবর্তনকালের বর্গ সূর্য থেকে গ্রহের যে গড় দূরত্ব সেটা ঘনফলের সমানুপাতিক হয়। তো এখন আমরা চাকরি দেখি, যদিও সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলা উপবৃত্তাকার পথে ঘুরে, কিন্তু ম্যাথমেটিক্যাল যখন আমরা সলভ করি তখন আমরা গ্রহগুলোকে যে কক্ষপথে ঘুরে সেটাকে আমরা সম্পূর্ণ বৃত্ত ধরেই সলভ করি। যেমন ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সূর্য, এবং সূর্য হচ্ছে এই বৃত্তাকার পথে ঘুরতেছে। অর্থাৎ পৃথিবী হচ্ছে সূর্যকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতেছে। আমরা ম্যাথ সলভ করার সময় বৃত্তাকারই করে নিই। তো সূর্যের দিকে পৃথিবীর যে দূরত্ব বা গ্রহের যে দূরত্ব সেটা ধরে নিচ্ছি হচ্ছে স্থল আর, সূর্যের ভর ধরলাম M, এবং গ্রহের ভর হচ্ছে স্থল M। তাহলে এই সূর্য এবং পৃথিবীর মধ্যে একটা আকর্ষণ বল থাকবে, মহাকর্ষ বল থাকবে। সেই মহাকর্ষণ বল যদি M হয় তাহলে সেটা হবে Gm, ভরদের গুণফল আর হচ্ছে মধ্যবর্তী দূরত্বের বর্গ আর স্কয়ার। এবং একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন কেন্দ্র থেকে একটা কেন্দ্রমুখী বল কাজ করে, ওই বস্তুর উপর যে মিড ফোর্স কাজ করে সেটাকে আমরা কেন্দ্রমুখী বল বলি। এবং সেই কেন্দ্রমুখী বল যদি ঘুরে আসি সেটা হবে mv² বাই হচ্ছে r। আরটা হচ্ছে যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেটার ব্যাসার্ধ, এবং এই বিটা হচ্ছে বস্তু যে ঘুরতেছে প্রতি মুহূর্তে তার স্পর্শ বরাবর যে রৈখিক বেগ সেটা হচ্ছে v, অর্থাৎ গ্রহের যে রৈখিক বেগ সেটা হচ্ছে v। তো বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন এই যে কেন্দ্রের দিকে একটা বল কাজ করতেছে, সেই কেন্দ্রমুখী বলের যোগান দিয়ে দেওয়া হচ্ছে মহাকর্ষ বল। কারণ এখানে মহাকর্ষ বল ছাড়া কিন্তু অন্য কোনো বল নাই যেটা যোগান দেবে। অর্থাৎ এখানে যেই বস্তুর কেন্দ্রমুখী বল কাজ করতেছে Fc, এই কেন্দ্রমুখী বলের যোগান দিয়ে দিতে হচ্ছে মহাকর্ষ বল। আমরা বলতে পারি এই যে মহাকর্ষ বল এটাই কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। অর্থাৎ মহাকর্ষ বল এবং কেন্দ্রমুখী বল সমান হবে। আমি এখানে যদি আমি সলভ করি কেন্দ্র সমান Fc বা এখানে হবে Gm ভাগ হচ্ছে r², আর এখানে লিখতে পারি mv² বাই হচ্ছে r। তো এখানে r কাটাকাটি চলে যাচ্ছে, একটা থাকবে পৃথিবীর ভর কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এখান থেকে Gm ভাগ r সমান হচ্ছে v²। তো এখন থেকে আমাদের যে বেগটা বের করতে হবে। তো একটা পৃথিবী যখন সূর্যকে কেন্দ্র করে বা গ্রহ যখন সূর্যকে কেন্দ্র করে একটা সেম পয়েন্ট থেকে ঘুরে আবার সেম পয়েন্টে আসে, একটা সার্টেন পয়েন্ট থেকে আবার ঘুরে যখন সার্টেন পয়েন্টে আসে যে সময় লাগে সেটাকে আমরা বলি পর্যায়কাল। এবং এই পর্যায়কাল সময়ে এই যে গ্রহটা সেটা কিন্তু সেই বৃত্তাকার পথে পরিধি সময় দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ পর্যায়কাল সময়ে সে যে গ্রহটা আছে সেটা কত কিন্তু অতিক্রম করে, সেটা হচ্ছে পরিধির সময়। এবং পরিধির কত 2π r হবে। তাহলে একক সময় দূরত্ব অতিক্রম করে ভাগ হবে 2π r ভাগ হচ্ছে t। আর একটা বস্তু একক সময় যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলি হচ্ছে বেগ, বেগের মান। বেগের মান হবে 2π r ভাগ t। তো এখানে আমরা সেটা ইনপুট দিতে পারি। এখানে আমরা ইনপুট দিই Gm ভাগ হচ্ছে r, আর এখানে t এর মান কত 2π r ভাগ t, 2π r ভাগ t উপরে হচ্ছে স্কয়ার। তাহলে এখানে আমরা কি পাবো, Gm ভাগ হচ্ছে r সমান হচ্ছে 4π² r² ভাগ হচ্ছে t²।
তো এখন টি স্কোয়ারটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি তখন কি হয় টি স্কোয়ার এই আর স্কোয়ার গুণ হয়ে এখানে আর কিউ হয়ে যাবে, এটা একটা গুণ হয়ে, আর এখানে কি থাকে 4 পাই স্কোয়ার আর হচ্ছে জিএল। আর এখানে আমরা যদি খেয়াল করি এখানে 4 পাই যেটা ছিল মহাশূন্য, এমটা ছিল হচ্ছে সূর্যের ভর, এই সব কিছু কনস্ট্যান্ট, এই পুরো রাশিটা কিন্তু একটা ধ্রুবক। সেটা করতে আমরা করতে পারি টি স্কোয়ার সমান কে ইন্টু আর কিউ। তো এখন আমরা যদি এই ধ্রুবকটা সরিয়ে দিই তখন সেটা একটা সমানুপাতিক চিহ্ন আসবে, তাহলে এখানে হবে টি স্কোয়ার সমানুপাতিক হচ্ছে আর কিউ। তো এটাই কিন্তু আমাদের ক্যাপলারের তৃতীয় সূত্র ছিল, যা ক্যাপলারের আর অর্থাৎ আবর্তনকালের বর্গ গ্রহ থেকে সূর্যের যে গড় দূরত্ব সেটার ঘনফলের সমানুপাতিক। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে আবার দেখা।